গতকালকে আমাদের এক্স টেস্ট ক্রিকেটার এবং বর্তমানে ন্যাশনাল ম্যানেজার নাফিস ইকবাল তার ফেসবুকে একটা ছবি শেয়ার করছে। ছবিটা হচ্ছে যে এই বিসিএল এর ম্যাচ শেষে দুই জনের সব খেলোয়াড় মাঝ মাঠে উইকেটের পাশে গোল হয়ে বসে আছে। কোচরা একটু দূরে মানে বৃত্তের ঠিক পাশেই দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছেন। খেলোয়াড়রা বলতেছেন, ঠিক যে মোমেন্টের ছবি ওই মোমেন্টে বোঝা যাচ্ছে নাজমুল হাসান শান্ত কথা বলতেছে। ছবিটা দেখে আমি একটু চমকায় গেছি। ওখানে নাফিস ইকবাল লিখছে যে নলেজ শেয়ারিং একটা সেশন। আমি চমকায় গেলাম যে এরকম কোনো জিনিস আমরা ক্রিকেটে রোজ দিন দেখি না। পৃথিবীর ক্রিকেটের দিকে তাকালেই রোজ দিন দেখি না, মাঝে মাঝে পৃথিবীর কোথাও কোথাও দেখি। বাংলাদেশে এরকম জিনিস এইরকম অর্গানাইজড ওয়েতে এর আগে কোনো দিন হয় নাই, এটা আমি চোখ বুজে বলতে পারি। হ্যাঁ, যদি আদিকালে হয়ে থাকে ধরেন 90s আগে, তাহলে আমি বলবো যে ঠিক আছে জানি না। কিন্তু এই আধুনিক ক্রিকেট শুরু হওয়ার পরে বাংলাদেশে এই কাজ কোনো দিন শুনি নাই। দু চারজন ক্রিকেটার এক্স ক্রিকেটারে ফোন দিলাম যে ভাই ছবিটা দেখছেন নাকি, এরকম দৃশ্য কোনো দিন দেখছেন? ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এতকাল ঘরোয়া ক্রিকেট খেলছেন, বলে না এটা তো দেখি নাই, এটা তো অসাধারণ ব্যাপার, কি করছে খবর নেন। একটু খবর নিলাম, দু দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বললাম, নাফিস ইকবালের সঙ্গে কথা বললাম, তালহা জুবাইরের সঙ্গে কথা বললাম, একটু বোঝার চেষ্টা করলাম যে এই নলেজ শেয়ারিং সেশনটা কি। প্রথমেই চমকে গেলাম, সবাই বলল যে এইটার আয়োজক ছিল মিমি ভাই, মানে মোমিনুল। ভাই এনি চান্স মিমিরে আমি আজকে রিচ করতে পারি নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে কথোপকথন, এই যে নলেজ শেয়ারিং, এখানে তারা মূলত ওয়ানডে ক্রিকেট নিয়ে কথা বলছে। দেখেন মানে আপনি এখানে বিরোধাত্মক ব্যাপারটা দেখেন, দ্বন্দ্বটা দেখেন যে মোমিনুল ওয়ানডে ক্রিকেটে এখন আর স্ট্রাকচারে নাই, আর কোনোদিন ফিরবে কিনা খুব সন্দেহ। সেখানে মোমিনুল উদ্যোগ নিয়েছে যে সামনে আমাদের ওয়ানডে বিশ্বকাপ, সেটাকে সামনে রেখে আমাদের ক্রিকেট সংস্কৃতি এবং ক্রিকেটারদের স্কিল, ক্রিকেটারদের আচরণে কি কি জিনিস কাজ করার আছে সেটা সিনিয়ররা তোমরা একটু জুনিয়রদের বলো, ন্যাশনাল টিমে যারা আছো তোমরা একটু জুনিয়রদের বলো, আসো পরস্পরের সঙ্গে কথা বলো। মানে হোয়াট এ ইনিশিয়েটিভ, হোয়াট এ ইনিশিয়েটিভ। দিস ইজ ক্রিকেট, দিস ইজ ক্রিকেট। আমরা যে ক্রিকেট ক্রিকেট করি, ক্রিকেট সংস্কৃতি করি, এটা দূরে কোথাও নাই, এটা খুঁজতে অনেক দূর যেতে হয় না, এটা আমাদের উঠোনেই আছে, আমাদের বাচ্চাদের মনের মধ্যেই আছে। এই জিনিসটা জেগে উঠলে, এই জিনিসটা যখন বিকশিত হয়ে ওঠে, তখনই ক্রিকেট তার বিউটিটা দেখায়। এই তো আমাদের বিউটিটা আমি দেখে ফেলছি। আমার মনে হচ্ছে আমরা ক্রিকেট সংস্কৃতির পথে পথ চলা শুরু করে দিছি। এই যে বাচ্চারা নিজেরা, ওরা বাচ্চা যত বয়সী হোক না কেন আমাদের কাছে বাচ্চা, এই ছেলেপেলেরা নিজেদের উদ্যোগে এরকম বসে নলেজ শেয়ারিং সেশন শুরু করছে। এটা একটা ধারাবাহিকতা পাবে এবং এটা নিউজিল্যান্ডের পরে সম্ভবত আমাদের দেশের ক্রিকেটে যদি আমরা এটা স্থায়ী করতে পারি, প্রথম এই ধরনের ক্রিকেট স্পিরিট বিষয়ক একটা কালচার দাঁড়ায় যাবে। সেক্ষেত্রে অন্তত কোনো জায়গায় আমরা বলতে পারবো যে ইয়াস, উই আর অলসো চ্যাম্পিয়ন। আমি একটু কালকের ওদের নলেজ শেয়ারিং সেশনটা এবং ওদের এক্সপিরিয়েন্স কি, কেন ওরা এভাবে বসলো, কি শুনলো পরস্পরের কাছ থেকে, সেই জিনিসগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন শুধু ক্রিকেট না, ইন্টারন্যাশনাল স্পোর্টসেই বা সারা পৃথিবীর স্পোর্টসেই, ডোমেস্টিক বলেন ইন্টারন্যাশনাল বলেন, কোথাও দুই দলের খেলোয়াড়রা আনুষ্ঠানিকভাবে, কালকের বসাটাকে তো এক ধরনের আনুষ্ঠানিকতাই বলা যায়, আনুষ্ঠানিকভাবে পরস্পরের সঙ্গে বসে নলেজ শেয়ারিং করতেছে, এরকম নজির খুব আর রেগুলার না। একটা খেলা আছে যে খেলাটাকে আমরা টিভিতে দেখে খুব হিংস্র খেলা মনে করি, রাগবি। রাগবিটাকে দেখলে মনে হয় না যে অন্যান্য খেলার চেয়ে একটু বডি কন্ট্যাক্ট বেশি, একটু বোধহয় ওরা সহিংস? আপনারা জানলে অবাক হবেন রাগবিতে এই ট্রেন্ডটা আছে। রাগবিতে এটার একটা নামও আছে, দ্য থার্ড হাফ। দ্য থার্ড হাফ নামে একটা কালচার আছে। ইন্টারন্যাশনালি যখন দুটো দল পরস্পরের মুখোমুখি হয় বা ডোমেস্টিকে গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্টের ম্যাচগুলো চলতে থাকে, তখন তারা ম্যাচ শেষে এরকম দুই দলের খেলোয়াড়রা সবাই মিলে বসে, বসে সেখানে সিনিয়ররা জুনিয়রদের নিয়ে কথা বলে, ম্যাচে কে কেমন পারফর্ম করলো, বিশেষ করে যারা ভালো করছে তাদের পারফরমেন্স নিয়ে খুব বিশ্লেষণ হয় ওখানে। সিনিয়ররা কেউ বা কাউন্টার পার্ট, দেখা গেল দুজন ম্যাচের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, দুই পাশের দুজন গোলকিপার, সে দুজন একজন আরেকজনের খেলা বিশ্লেষণ করতেছে। কিংবা হয়তো কেউ এই দিন ঘটনাচক্রে খারাপ খেলে ফেলছে, কেন খেলে ফেলছে, বিরোধী দলের কেউ একজন
বোঝানোর চেষ্টা করছে যে এটা নিয়ে মন খারাপ করো না, এটা আসলে এই হচ্ছে একটা ব্যাড ডে, এইভাবে আসছে তোমার জন্য, এটা ওভারকাম করা যায়। আমি এরকম সিচুয়েশনে পড়ছিলাম একবার, মানে কি অসাধারণ ব্যাপার, কি অসাধারণ ব্যাপার চিন্তা করেন। আমি যখন আজকে জিনিসটা নিয়ে, আমি জানতাম না এটা, আজকে এটা নিয়ে পড়ার চেষ্টা করলাম, আমি দেখলাম যে রাগবি একটা সংস্কৃতি ধারণ করে যেটা আসলে আমরা অনেক খেলাকে মহিমান্বিত করি, কোনো মহান খেলায় নাই এটা, কোনো মহান খেলায় নাই, রাগবিতে আছে যে একটা ম্যাচ শেষে এটা বাধ্যতামূলক, আপনার থার্ড হাফ করতেই হবে। এবং রাগবিতে খেলোয়াড়রা খুব আনন্দের সঙ্গে এটা করে, খুব আনন্দের সঙ্গে করে, কারণ এটা তাদের জন্য অনেক বড় একটা সুযোগ যে জুনিয়র জুনিয়র খেলোয়াড়রা তারকা খেলোয়াড়দের কাছ থেকে সরাসরি ফিডব্যাক পায়। প্রতিপক্ষের তারকা খেলোয়াড় তাকে ওখানে বসে সরাসরি জানাচ্ছে যে তোমার বাবা এইটা ঠিক ছিল, এটা সুন্দর করছো, বা এটা একটু ভুল ছিল। হ্যাঁ, ক্রিকেটেও কিন্তু এই কালচারটা একটা দেশে আছে, সেটার নাম নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ায়ও ছড়ায় ছিটায় আছে, নিউজিল্যান্ডে বেশ শক্তভাবে আছে। ওরা এটারে বলে কমন হার্ডল। ওরা হচ্ছে ক্লাব ক্রিকেটের ম্যাচ শেষে এরকম, মানে আমরা যেরকম গতকালকে একদম বসে করছি, এত আনুষ্ঠানিকভাবে সবসময় করে না, কখনো ড্রপ ইন পিচের পাশে বসে পড়ে, কখনো দাঁড়ায় পড়ে, কিন্তু পরস্পরের সঙ্গে একটু আলোচনা করে। এখানে বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা হয়, ম্যাচটা কেমন হলো, ওই যে রাগবিতে যে ব্যাপারগুলো আছে ওইটাই। তবে ওরা মূলত ম্যাচের সায়েন্স টায়েন্স এগুলো নিয়ে বেশি আলোচনা করে, যে এই ফেজে আমাদের ব্যাটিংটা এরকম ছিল, আপনার কি মনে হয় এইরকমটা আরও অন্যরকম করা যেত। এবং খুবই ইন্টারেস্টিংলি এখানে দুই দলের কোচ কথা বলেন শেষে, দুই দলের কোচই দুই দলকে উদ্দেশ্য করে কথা বলেন। মানে ধরেন এক্স ওয়াই খেলা হচ্ছে, এক্স দলের কোচ এক্স ওয়াই দু দলেরই ওই যে 14 28 জন খেলোয়াড়, 28 জন খেলোয়াড়ের উদ্দেশ্যে একটা ছোট্ট স্পিচ দেন যে কি ক্রিকেট খেলাটা কি, এবং আমরা যে যে আজকে খেললাম এখানে আমাদের ভুল ত্রুটি কি হলো, আমাদের সামনে আগানোর উপায় কি, আর কি করতে হবে। হ্যাঁ, আমরা খুব খুব প্রশংসা না করলেও এই কালচারটা আইপিএল কিন্তু একটু অ্যাডপ্ট করছে। জিনিসটা একটু খোঁটায় দেখলে দেখবেন যে আইপিএলে, আমি পরে খেয়াল করলাম যে হ্যাঁ, আইপিএলে এই কালচারটা আনুষ্ঠানিক না হলেও একটা অনানুষ্ঠানিক রূপ পাইছে। আইপিএলেও খেলোয়াড়রা, আইপিএলে কোনো এখনো আনুষ্ঠানিক রীতি এটা হয় নাই, আমার ধারণা একসময় ওরা করে ফেলবে, যে এটা যেহেতু তোমরা নিজেরা নিজেরা চালু করছো, এটা আনুষ্ঠানিক কাজ থেকে এখন থেকে তোমরা এটা করবা। আইপিএল ওরা যেটা করে, এটা আমাদের একটা প্রেস সেশন থাকে ওই ফিফা বা আইসিসির বড় ইভেন্টে, ওটাকে বলে ওপেন সেশন। এই ওপেন সেশনের মতো একটা কাজ করে আইপিএলে দু দলের খেলোয়াড়রা। ওপেন সেশনে কি হয়, ওপেন সেশন হচ্ছে আইসিসি বা ফিফা, আইসিসি ওটা বন্ধ করে দিচ্ছে, ফিফা এখনও চালু রাখছে। ফিফা বিশ্বকাপে প্রতিটা ম্যাচের পর ফিফাকে প্রত্যেক দল থেকে 2 জন বা 3 জন খেলোয়াড় দিতে হয়। কখনো এটা মেসিও হয়ে যেতে পারে, রোনালদো হয়ে যেতে পারে, যারা বিশ্বকাপ কাভার করতে যায় তারা পেয়ে যায়, মেসি রোনালদোও থাকে ওখানে। সব সাংবাদিক, যত সাংবাদিক অ্যাক্রেডিটেড, সবাই তো প্রেস বক্সে সুযোগ পান না, অ্যাক্রেডিটেড সাংবাদিক দেখা যায় 500, প্রেস বক্সে সুযোগ পাইছেন মাত্র 150 মানুষ। কিন্তু সব সাংবাদিককে ওই মুহূর্তে একটা হল রুমে আনা হয়, আনার পরে তার মধ্যে ওই 3 জন খেলোয়াড়কে একটু রোপ দিয়ে একটা জায়গা ঘিরে ছেড়ে দেওয়া হয়, যে দুই দলের 3 3 6 জন আসেন, এবার যার যার সঙ্গে খুশি গল্প করেন, যার যার সঙ্গে খুশি। একজনকে দেখা যাচ্ছে 10 জন ঘিরে ধরতেছে, গল্প করতেছে। পুরোটা চাইলে কোনো সাংবাদিক অন রেকর্ড হিসেবে ইন্টারভিউ হিসেবেও চেপে দিতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই। চাইলে ওখান থেকে স্টোরি করতে পারে, চাইলে পার্সোনাল গল্পও করতে পারে, যে যা করতে চাইবে। এবং এই ওপেন সেশনের ক্ষেত্রে ফিফার খুব কড়াকড়ি আছে। 1 নম্বর হচ্ছে টিমগুলোকে ওপেন সেশনে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, 11-এ খেলছে এরকম খেলোয়াড় দিতেই হবে। 2 নম্বর হচ্ছে ওপেন সেশনে গিয়ে কেউ চুপ করে থাকবো, না না করবো, এই সুযোগ নাই। ওপেন সেশনে একেবারে আড্ডার মতো মিশতে হবে, এবং ফুটবলাররা মেশেও ওপেন সেশনে। যা শুনছি আমি, ক্রিকেটে 2টো ওপেন সেশন পাইছি ভাগ্যচক্রে, আইসিসি যখন চালু করছিল পরে আবার বন্ধও করে দিল, কিন্তু ফুটবলটা তো আর পাইনি, ফিফা ওয়ার্ল্ড কাপ কখনো করতে যায় না বা ফিফার বড় ইভেন্ট করতে যায় নাই। কিন্তু আইপিএলে ওই যেটা বললাম ওরকম ওপেন সেশনের মতো একটা কাজ হয়। দেখবেন যে প্রতিটা ম্যাচ শেষে ওই সিনিয়র খেলোয়াড়দের ঘিরে দু দলেরই, হয়তো মহেন্দ্র সিং ধোনি আসেন মাঠে, এখন শুধু চেন্নাইয়ের না, প্রতিপক্ষেরও 4-5 জন খেলোয়াড় তার ঘিরে দাঁড়ায় আছে। কি বলে সেটা তো আর টিভিতে বোঝা যায় না, কিন্তু বোঝা যায় যে ওরা মহেন্দ্র সিং ধোনির হাতের ভঙ্গি টঙ্গি দেখে বোঝা যায় যে ওরা বিভিন্ন টিপস দিচ্ছে,
বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতেছে। ধোনি দীর্ঘক্ষণ কথা বলতেছেন, কারো ঘাড়ে হাত দিয়ে কথা বলতেছেন, কারো সঙ্গে দুষ্টুমি করতেছেন। একই জিনিস বিরাট কোহলির ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে, অনেক সময় রাহুল দ্রাবিড়, রাহুল দ্রাবিড় তো ক্রিকেট সংস্কৃতির গুরু। রাহুল দ্রাবিড়কে অনেক সময় দেখি বাচ্চারা সবাই ঘিরে ধরে যে স্যার কিছু বলতে হবে, এখন স্যার ওইটা বলেন। এই যে জিনিসটা, এটাও একটা দারুণ সংস্কৃতি যে ওকে দুই দল একসঙ্গে সবাই বসতেছে না, কিন্তু তোমরা টার্গেট করো, তোমরা বাচ্চারা টার্গেট করে সিনিয়রদের ধরো। যেহেতু মাঠে আছে, মাঠে বেশ খানিকক্ষণ তো থাকতেই হয়, পুরস্কার বিতরণী শুরু করতে সময় লাগে, তারপরে সব মিলে খেলোয়াড়রা কুল ডাউন করবে, অমুক তমুক, অনেক সময় থাকতে হয়। আলাদা আলাদা মাঠের দুই প্রান্তে কুল ডাউন না করে এক জায়গায় যাও, এক জায়গায় গিয়ে তোমরা সিনিয়রদের ধরো, মিক্স আপ করো। কি অসাধারণ ব্যাপার। এবং আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি, একেবারে পিওর স্পোর্টসের না হলেও জাপান এবং আমেরিকায় একটা সংস্কৃতি আছে, সেটা হচ্ছে যে ওদের স্কুল লেভেলে যখন কোনো খেলাধুলা হয়, যে কোনো খেলাধুলার পরে ওদের স্কুল লেভেলের খেলাগুলোতে, বিশেষত জাপানে, দু দলের সমস্ত খেলোয়াড়কে বাধ্যতামূলক ওই মাঠের ভিতরে বসে গল্প করতে হয়। কি নিয়ে গল্প করবো এটা তোমাদের ব্যাপার, কিন্তু গল্প করতেই হবে। এটাতে ওরা মনে করে সত্যিকারের স্পোর্টসটা হয়। স্পোর্টস যে আসলে হানাহানি না, স্পোর্টস যে আসলে ভ্রাতৃত্ব, এই জিনিসটা শক্ত করা। ঠিক আছে, এতক্ষণ লড়াই করছো, পরস্পরের হারানোর চেষ্টা করছো, এবার যাও বন্ধুত্ব করো, এবার মাঠে বসে বন্ধুত্ব করবে। এই উদাহরণগুলো কেন দিলাম, যে উদাহরণগুলো আমাদের বলে দেয় যে এই জাতীয় সেশন, এটা শুধু নলেজ শেয়ারিং না। নলেজ শেয়ারিং তো বটেই, কিন্তু এটা একটা পরম ভ্রাতৃত্বের নিদর্শন, পরম ভ্রাতৃত্বের নিদর্শন। আপনি প্রতিযোগিতামূলক খেলা খেলবেন, যতক্ষণ খেলবেন ততক্ষণ পর্যন্ত পরস্পরের বিপক্ষে খেলার জন্য আপনি রক্ত দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এবং ওইটাই অলিম্পিক বলে যে আপনি ম্যাচে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ওখানে যদি কোনো ঘাটতি দেখান, তাহলেও আপনি নন স্পোর্টিং আচরণ করতেছেন। কিন্তু ম্যাচের আগে পরে, ম্যাচ চলা অবস্থায় পরস্পরের প্রতি আপনার আচরণটা হবে মানবিক, বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ। সেটাই স্পোর্টস। এই জিনিসগুলো বিল্ড হয় এই জাতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে। এই জাতীয় কালচার যখন আপনি বিল্ড করতে পারেন, যে ম্যাচ শেষে আমরা দুই দল একসঙ্গে বসে নলেজ শেয়ারিং করব, তখন এটা বিল্ড হয়। দেখেন, ওই যে শুরুতেই যেটা বললাম, মমিনুলের এখন ওয়ানডে ক্রিকেট নিয়ে ভাবার কোনো দরকার আছে? মমিনুল ধরেন 2015 বিশ্বকাপে তারের সঙ্গে হাতুরু সিংয়ের যা করছে, তাতে তার লিমিটেড ওভার ক্রিকেট ক্যারিয়ারটা কার্যত শেষ হয়ে গেছে। সে এর পরে সম্ভবত 190+ ইনিংসও খেলছে ঘরোয়া ক্রিকেটে। একটা সিজনে ঘরোয়া ক্রিকেটে 60+ অ্যাভারেজেও ব্যাট করছে ওয়ানডেতে। এত ফাইন ওয়ানডে ব্যাটসম্যান বাংলাদেশের, কিন্তু এই ছেলেটারে শেষ করে দেওয়া হয়েছে লিমিটেড ওভারে। এখন আমার মনে হয় না মমিনুল যে বয়সে চলে আসছে, তাতে নতুন করে আর লিমিটেড ওভারের বিবেচনায় তাকে নির্বাচকরা আনবে। যদিও আমি গুরুতর বিরোধী, আমি মনে করি তাকে বিবেচনা করা উচিত যদি তার ফর্ম থাকে। এবছর এখনো গত বছর অত ফর্ম ছিল না, এবছরে যে বিএসএল এর এই প্রথম ম্যাচে একটা 80 রানের ইনিংস খেলছে, আর ডিপেন্ডস। কিন্তু মমিনুলের তো এখন দরকার নাই ওয়ানডে নিয়ে এত উদ্যোগী হওয়ার। কিন্তু সে দু দলের খেলোয়াড়দের বলছে যে শোনো, সামনে ওয়ানডে বিশ্বকাপ, আমরা একটা টি-20 বিশ্বকাপ মিস করছি, যেভাবে হোক মিস তো করছি, তোমরা সবাই কষ্টের মধ্যে আছো। যারা বাচ্চারা তোমরা টিভিতে দেখতে না পারে কষ্ট আছো, যারা টিমে ছিলা তারা খেলতে না পারে কষ্টের মধ্যে আছো। এখন আসো, সবাই মিলে বসো, বসে একটু নলেজ শেয়ারিং করো। নলেজ শেয়ারিং করো যে আমাদের ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে গেলে এই সিনিয়রদের কি করতে হবে, তোমরা জুনিয়ররা বলো। আর জুনিয়ররা তোমরা এই তোমাদের যে ন্যাশনাল টিমের সিনিয়র, তাদের কাছ থেকে শোনো যে প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ারে আগাইতে গেলে কি কি করতে হবে। সেই জায়গাটায় তারা অনেক কিছু নিয়ে আলোচনা করছে। আমি যেসব তরুণ ক্রিকেটারের সঙ্গে, সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলাপ করছি, তারা কেউ নিজের নামটা খুব প্রকাশ হোক এটা খুব আগ্রহ দেখাননি। শুধুমাত্র পারভেজ হোসেন ইমন, সে মহা উচ্ছ্বসিত। সে ঘুমের ঘোরে আমার ফোন ধরছে সকালে, বিষয়টা তারা বলার পরে সে বলছে আসলে ভাইয়া, মানে ইট ওয়াজ ট্রিমেন্ডাস। আমি আমার ক্যারিয়ারে এটা কখনো শুনিনি, কখনো গল্পও শুনিনি। ও তো ছোট মানুষ, তালহা জুবাইরও একই কথা বলছে যে দাদা জীবনে কোনোদিন এটা শুনিও নাই এত লম্বা ক্যারিয়ারে। ও বলতেছে যে খুব উপকার হয়েছে, খুব উপকার হয়েছে। সিনিয়র ভাইয়ারা কথা বলতেছে, আবার আমাদেরও জুনিয়ররা ওখানে ছিল যারা এখনো ন্যাশনাল টিমে খেলে নাই। এবং ও একটা জিনিস বলল যে ভাইয়া, আমরা কিন্তু টেকনিক্যাল বা স্কিলের কোনো বিষয়ে আজকে অন্তত আলোচনা করি নাই। আমরা এটা হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো ম্যাচ শেষে হবে, যে কেউ কারো টেকনিক্যাল দুর্বলতা নিয়ে সিনিয়রদের কারো কাছে জিজ্ঞেস করবে, বা ওই নির্দিষ্ট ব্যাপারটা যে সিনিয়র বা যে ভালো, সে জুনিয়রও হইতে পারে। আমার জুনিয়র কারোও আমি জিজ্ঞেস করতে পারি যে আমার এই শটটায় সমস্যা হচ্ছে, বলতো তুই তো এটা ভালো করলিস, কি করা যায়।
হতে পারে, এই জাতীয় ইন্ডিভিজুয়াল আলোচনা হতে পারে, কিন্তু যেহেতু দুই টিম করে বসছি, আমরা মূলত কালচারাল বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিছি। সবচেয়ে বেশি গুরুত্ব দিছি হচ্ছে মাঠে আচার আচরণ কেমন হওয়া উচিত। কারণ এখন আমাদের এই আমরা এখন মিড জেনারেশন, আমাদের এখানে সিনিয়ররা আছেন, মমিনুল ভাই আছেন, লিটন দা আছেন, শান্ত ভাই ছিলেন, ওনরা ইন্টারন্যাশনাল খেলতেছেন দীর্ঘদিন ধরে, আমি অল্প দিন খেলতেছি, কিছু আমাদের সঙ্গে আছে ওরা কখনোই এখনো ইন্টারন্যাশনাল খেলে নাই। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের তো কিছু রীতি রেওয়াজ আছে, কিছু ভদ্রতার ব্যাপার আছে, কিছু আচার আচরণের ব্যাপার আছে, শুধু তো ব্যাট বলের ব্যাপার না ভাইয়া। আমরা কি করব আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সময় বা এই যে ডোমেস্টিক খেলতেছি কেমন ব্যবহার করব পরস্পরের সঙ্গে, কোনগুলো ভালো কোনগুলো ভালো না, কতটুকু হচ্ছে কম্পিটিটিভনেস বোঝায়, কতটুকু পার হয়ে গেলে সেটা বাজে আচরণ হয়ে যায়, এই জিনিসগুলো আমরা সবাই তো পরিষ্কার না। এই জিনিসগুলো নিয়ে অনেক ঝামেলা হয় না, রিসেন্ট পাস্টে আপনি দেখছেন না? ও সেই জিনিসগুলো আমরা খুব আজকে আলোচনা করছি। সবাই সব সিনিয়ররা যেমন বলছেন, আমরাও জিজ্ঞেস করছি, ছোটদেরও বলছি যে এই কাজটা হচ্ছে সঠিক, এই কাজটা হচ্ছে সঠিক না, এইখানে ফাইন লাইন আছে। আপনার শুনে কেমন লাগতেছে জানি না, আমার শোনার সময় চোখে পানি চলে আসছে। ইমন যখন বলতেছিল এই কথাগুলো, যে ভাই একটা দেশে ক্রিকেট সংস্কৃতি তো আপনি স্কুল করে দাঁড় করাইতে পারবেন না, ইউনিভার্সিটি করে দাঁড় করাইতে পারবেন না, টিভিতে ডকুমেন্টারি বানায় দেখায় দেখায় দাঁড় করাইতে পারবেন না। এটা মাঠে সিনিয়ররা জুনিয়রদের শিখাবে, দেখে শিখবে, কথা বললে শিখবে, এভাবেই ক্রিকেট সংস্কৃতি তৈরি হবে। আজকে আমার এই ছেলেরা এই যে সেশন করলো না, ওরা জীবনে কোনোদিন কারোর সঙ্গে হাত মেলানো থেকে সরে আসবে না। হইতে পারে ওরা হয়তো বড় কিছু অর্জন করবে না, কোনো ট্রফি অর্জন করবে না, কিন্তু সারাটা জীবন ওরা বাংলাদেশকে ওই মর্যাদাটা দিয়ে যাবে যে বাংলাদেশের ছেলেটা ফেয়ার প্লে বোঝে। বাংলাদেশের ছেলেগুলো যে নামে না 11টা ছেলে মাঠে, 11টাই বোঝে ফেয়ার প্লে কারে বলে। এই জিনিসটা যেদিন শুনতে পাবো সেদিন বুঝবো যে এই যে বীজ বপনটা আজকে শুরু হয়েছিল। আমি পরে নাফিস ইকবালের সঙ্গে কথা বলছি, তালহার সঙ্গে কথা বলছি। নাফিস আমাকে যেটা বলল যে ওরা ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে সবাই খুব ভাবিত, বিশেষ করে যারা দলের আশেপাশেও নাই তারাও ভাবিত। তারাও সিনিয়রদের জিজ্ঞেস করতেছে যে ভাইয়া ওয়ান ডে বিশ্বকাপ তো র্যাঙ্কিংয়ে নির্দিষ্ট জায়গায় থাকার একটা চ্যালেঞ্জ আছে, সেটা কি করা যায়, এবং এটা আবার আলোচনাটা মমিনুল ইনিশিয়েট করছে। তখন ওই যারা ওয়ানডে দলে আছে বা নাই সবাই ওই বিষয়গুলো আলোচনা করছে যে আমাদের আগাইতে গেলে কি করতে হবে, কি ধরনের সিরিজ বা ম্যাচ খেললেও উপকার হয়, এটা তো ওদের হাতে নাই। কিন্তু দেখেন, এবং ওরা কিন্তু খেলোয়াড় কল্যাণ সমিতি বা কোয়াবও না, এমন না যে কোয়াবের কোনো লিডার, শুধু বোধহয় আকবর, এই ছোটদের মধ্যে আকবর কোয়াবের কমিটিতে আছে, ওইটাতে কিছু যায় আসে না। ওরা নিজেরা আলোচনা করতেছে। ক্রিকেটাররা ওই যে আমরা বলি না যে এত কিছু হয়, ওদের ভেতর থেকে পড়তেছে, তো ওদের ভেতর থেকে পড়ে একটা বিশ্বকাপ মিস হয়েছে। আমি যতই সেটা মনে করি যে এটা আমাদের সংগ্রামের অংশ ছিল, ওদের তো পড়ে যায়, বা যখন টিম খারাপ করে ওদের পড়ে যায়। ফলে ওরা ওইগুলো চিন্তা করে যে এই হইলে বোধহয় আমাদের রেজাল্টটা একটু ভালো হতো, এই হইলে আমরা ওয়ানডে বিশ্বকাপটা মিস করব না, ওয়ানডে বিশ্বকাপটা সরাসরি কোয়ালিফাই করব, সেই চিন্তাগুলো পরস্পরের সঙ্গে শেয়ার করতেছে। এখন ওখানে দুটো ক্যাপ্টেন আছে, ওখানে শান্ত আছে, লিটন আছে, দুটো দুই ফরম্যাটের ক্যাপ্টেন। ওরা অ্যাটলিস্ট ওই ডিসিশনগুলো বোর্ডকে কনভে করতে পারবে, ডিসিশন না, এই ধারণাগুলো, যে আমাদের বাচ্চারা পর্যন্ত মনে করতেছে স্যার আমরা এইরকম একটা কাজ করলে আমাদের হয়তো ওয়ানডে ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে। মানে কি কি সার্জি, কি সার্জি, মানে এর চেয়ে সুন্দর একটা ব্যাপার, কি সুন্দর ব্যাপার হতে পারে। আর তালহার সঙ্গে কথা বলতেছিলাম, তালহা আমারে বলল যে ও চমকায় গেছে, বলল যে দাদা আমি ও তালহা জবে থেকে কে ইন্টারন্যাশনাল শুরু করছে, আমি প্রায় কাছাকাছি সময়ে জার্নালিজম শুরু করছি। ফলে ওদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বের সম্পর্ক আছে। দীর্ঘকাল ধরে মাঠকে কাছাকাছি দেখছি, তো মাঠে বসে আড্ডা দিছি। তো বললো দাদা লম্বা দিন হয়ে গেল না মাঠে, কোনো দিন এই ঘটনা দেখি নাই। আমাদের দেশে সম্প্রীতির অভাব কখনো ছিল না, কিন্তু এই যে নিজেরা আয়োজন করা, আমরা কোচরাও বলি নাই, আমি আছি এখানে, নাফিস আছে, আমরা তো সিনিয়ররা আছি, কোচরা আছে, আমাদের চেয়েও সিনিয়র কোচরা দু একজন তো মাঠে আছেন, কেউ এই ইনিশিয়েটটা করি নাই, এটা ওরা ওরা ইনিশিয়েট করছে যে আজকে ম্যাচ শেষে আসেন আমরা সবাই মিলে বসে এই বিষয়গুলো আলোচনা করি। তো বলতেছিল যে দাদা দিস ইজ ক্রিকেট কালচার, আমি অস্ট্রেলিয়ায় কাজ করে আসছি, অস্ট্রেলিয়া কোর্স করে আসছি, সারা পৃথিবীর ক্রিকেট স্পোর্টস ফলো করার চেষ্টা করি, প্রতিদিন শেখার চেষ্টা করি।
তো একটা জিনিস বুঝছি যে এই ক্রিকেট সংস্কৃতি এই জিনিসটা কোথাও কোনো কোর্স করে শেখা যায় না। এটা ভেতর থেকে আসতে হয়। এই জিনিসটা যখন ভেতর থেকে আসে, যখন এই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এরকম একটা কাজ করব, তখন আসলে পরিবর্তনের শুরু হয়। আমি জানি না, ওরা কেউ আমারে কনফার্ম করতে পারে নাই যে এইটা কি একটা ধারা শুরু হলো কি না। ওরা নিজেরাও নিশ্চিত না। এটা তো হঠাৎ হয়ে গেছে। তবে আমি খুব প্রার্থনা করব, খুব প্রার্থনা করব। কোনো রকম চাপ দিচ্ছি না খেলোয়াড়দের উপরে যে আপনারা প্রতি ম্যাচেই করেন। খুব প্রার্থনা করব যেন এটা আমাদের আস্তে, আস্তে একটা নরমে পরিণত হয়। ১ বছর, ২ বছর, ৩ বছর সময় লাগুক। একটা সময় যেন আমরা দেখি যে প্রতিটা প্রতিযোগিতামূলক ম্যাচের পর ২ মিনিটের জন্য হলেও দুটো টিম উইকেটের পাশে বসছে। বসে কিছু আলাপ করতেছে। এই জিনিসটা আমাদেরকে একটা নতুন পরিচয় দেবে। আমাদেরকে ফেয়ার প্লে ক্রিকেট স্পিরিটের একটা নতুন পরিচয় দেবে এবং এর আসর অতি অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে পড়বে। আপনারা যারা শুধু ফলাফল নিয়ে চিন্তিত থাকেন যে জিতলে ভালো, হারলে খারাপ, তারাও নিশ্চিত থাকেন যে এটার ফলাফল জিতা হারার পরেও পড়বে। একসময় এই স্পিরিটটা তাদের জিততেও সহায়তা করবে। কিন্তু আমি তো আসলে স্পোর্টসকে কখনো জয় পরাজয়ের জায়গা থেকে দেখি না এবং স্পোর্টসম্যানরাও এটা দেখেন না বলেই আমি বিশ্বাস করি। ফলে এটা আমাদেরকে একটা স্পোর্টিং ন্যাশনে পরিণত করবে, একটা স্পোর্টিং ন্যাশনে পরিণত করবে। যে স্বপ্ন নিয়ে বেঁচে আছি আমরা, যে স্বপ্নটা আমাদেরকে বলে যে আমরা এই স্পোর্টসটা বুঝবো একসময়। এই যে দু দলের খেলোয়াড় প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি সাধারণত কন্টেন্টের শেষে ভালোবাসা, শুভকামনা জানাই, তো অশেষ কৃতজ্ঞতা জানাইলাম যে এই বয়সে হলেও আপনারা আমাদেরকে এরকম একটা দৃশ্য দেখাইলেন যে আমাদের ছেলেরা নিজেরা নিজেরা ক্রিকেট চেতনা নিয়ে কাজ করতে শিখছে। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ যে আপনারা ক্রিকেটকে এই সম্মানটা দিচ্ছেন। অনেক ভালো থাকবেন।